ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। 7 বিভাগীয় শহরে প্রস্তুতি সম্পন্ন। ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। আমার যে সিট প্ল্যানটা সেটা দেখার জন্য আমি এখানে আসছি আর কি। হলটা কোথায় একাডেমিক ভবন খুঁজছি, আশেপাশে দেখছি, কালকে যেন হয়রানি হতে না হয়। যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব, কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। পরীক্ষায় অংশ নেবেন 3 লাখেরও বেশি শিক্ষার্থী। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম। আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওটা ভালো করে নিতে পারতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর যানজট কমাতে মোড়ে মোড়ে আধুনিক রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। 52 কোটি টাকা খরচ হলেও অকার্যকর। চালানোর ধারণা নেই প্রকল্প পরিচালকেরই। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই। জাল করা হয় তালাকের নোটিশ। 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার অভিযোগ অস্বীকার করলেও শিক্ষকের হাতে ছিল কাঁচি। স্থায়ী অপসারণ দাবিতে অনশন, ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ। এবং বিশ্বকাপের আগে মিরপুরে সতীর্থদের মাশরাফির বোলিং টোটকা। স্পিড স্টার তাসকিনকে স্লোয়ার আর কাটার শেখালেন নড়াইল এক্সপ্রেস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ইতোমধ্যে 7টি বিভাগীয় শহরে প্রশ্ন সরবরাহ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ভর্তি পরীক্ষার জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। রাত পোহালেই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রায় 1,17,957 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। ঢাকায় পরীক্ষা দিবেন 58,306 জন, আর 7 বিভাগীয় শহরে 59,354 জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরে 7টি কেন্দ্রে ইতোমধ্যেই পাঠানো হয়েছে প্রশ্ন। সব প্রস্তুতি সম্পন্ন। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের 7টি বিভাগীয় বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে সকল জিনিসপত্র চলে গেছে সিকিউরড ওয়েতে। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকায় থাকা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। হল খোলা না থাকার কারণে আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওটা ভালো করে নিতে পারতেছি না। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম, প্রিপারেশন নিতে পারতাম ভালো একটু। আবাসনের বিষয়টি নিজ দায়িত্বে ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিজিটাল জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আমাদের বর্তমান ছাত্র এবং ভবিষ্যৎ ছাত্র যারাই হবে না কেন, মোবাইল নিয়ে, যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব, কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। ভর্তিচ্ছুদের আবাসন সহযোগিতা সহ পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সংকটকে মোকাবেলা করার জন্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, মানবিকভাবে তাদের পাশে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 7 বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানী বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী 59,300 জন। করোনাকাল মাথায় রেখে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 বিভাগীয় শহরে। প্রতিটি বিভাগে একটি করে কেন্দ্র রাখা হয়েছে। রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে শুক্রবার ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় 14,500 শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ক্যাম্পাসে বসানো হয়েছে স্বেচ্ছাসেবী বুথ, আসন বিন্যাসের বোর্ড, ভবন খুঁজে পেতে চিহ্ন দেওয়া হয়েছে ক্যাম্পাসের মোড়ে মোড়ে।
পরীক্ষার দিনের ভোগান্তি এড়াতে আগের দিন হল ও ভবন চিনতে অনেক শিক্ষার্থী আসেন ক্যাম্পাসে। ক্যাম্পাসের এমন সুষ্ঠু পরিবেশে খুশি তারা। এখানে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, তা হলগুলো দেখলাম, হলটা কোথায়, একাডেমিক ভবন খুঁজছি, আশেপাশে দেখছি, কালকে যেন হয়রানি হতে না হয়। পরীক্ষার দিন আসতে সুবিধা হয় আর বিল্ডিংটা চিনতে যেন সুবিধা হয়। উপাচার্য জানালেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে বসানো হবে। ভর্তিচ্ছুদের সুবিধায় ক্যাম্পাস অঙ্গনে সব ব্যবস্থা রাখা হয়েছে। পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে যারা পরীক্ষা দিতে আসবে তাদের নিরাপত্তার বিষয়, তাদের স্বাস্থ্যের বিষয় এবং তাদের খাদ্যের বিষয়গুলো আমরা ইতোমধ্যে নিশ্চিত করেছি। 4 স্তরের নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর যানজট নিরসনে পরপর বেশ কয়েকটি বড় প্রকল্প নিয়েও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। আর এরই ধারাবাহিকতায় যেন এবারও নেওয়া হয়েছে চড়া খরচের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে খোদ প্রকল্প পরিচালকেরই নেই ন্যূনতম ধারণা। আর তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জাপানি প্রযুক্তির এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি অবাস্তব। রাজধানীর পল্টন মোড়, ট্রাফিক পুলিশের কাজ চলছে বাঁশি, হাতের ইশারা আর বাঁশের লাঠি দিয়ে। অথচ 2 বছর আগে 52 কোটি টাকা খরচ করে এই শহরে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। জাপানি প্রযুক্তির এই পদ্ধতি চারদিকের 300 মিটার দূরত্বের গাড়ির সংখ্যা নির্ণয় করে নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে এখনও রোবটের মতোই দাঁড়িয়ে আছে। কিভাবে এটাকে কাজে লাগাতে হবে তার কোনো ধারণাই নেই কর্তৃপক্ষের। যতটুকু পারি হাত দিয়ে বা সিগন্যাল মেনটেন করি। আমাদের কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। পল্টনের পাশাপাশি গুলশান 1, গুলিস্তান ও মহাখালী এই 4 ইন্টারসেকশনে বসানো হয়েছে এই প্রযুক্তি। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ওয়ার্কশপ বা তারা কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আমার কোনো ট্রেনিং করা হয়নি বা যাওয়া হয়নি, দেখা হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জাপানের জন্য বানানো এই প্রযুক্তি বাংলাদেশে অচল। ঢাকার রাস্তা, গাড়ির ধরন ও ট্রাফিক ব্যবস্থাপনায় এটা পুরোপুরি অবাস্তব। যারা এটাকে প্রস্তাব করেছেন তারা নিজেরাও কোনোদিন সিগন্যাল ডিজাইন করেননি, সিগন্যালের জন্য কি দরকার হয় তাও জানেননি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি অযথা টাকা খরচের একটি প্রকল্প। তবে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। এই ধরনের উন্নত প্রযুক্তি নির্ভর ইন্টেলিজেন্ট পূর্ব শর্তগুলি ঢাকায় নাই। আমাদের জন্য যদি কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা সবাই মিলেই করবো আর কি। এই 4 স্থানে সমীক্ষা প্রকল্প সফল হলে রাজধানীর প্রায় 150 শতাধিক ইন্টারসেকশনে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল চালুর পরিকল্পনা রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত না হওয়ায় সেগুলো এখন উল্টো যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। তালাক হয়নি জেনেও তামিমাকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। এমনকি তামিমা ও রাকিবের বিবাহ বিচ্ছেদের নথিও জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। পিবিআইয়ের তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। 31 অক্টোবর নাসির, তামিমা ও তার মাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। প্রথম স্বামী রাকিব বলেছেন, তামিমা ফিরলে আবার অবশ্য তাকে মেনে নেবেন তিনি। এবছরের ভালোবাসা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর থেকেই তামিমাকে বৈধ স্ত্রী দাবি করেন তার প্রথম স্বামী রাকিব। বিষয়টি গড়ায় আদালতে তদন্তের দায়িত্ব পান পিবিআই। নাসির তামিমার বিয়ের 7 মাস পর জানা গেল আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সে কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। যে স্পিড বা যে কারণে তালাকটি হবে সেই তালাকের প্রসেসটি মানা হয়নি, সুতরাং সেই ক্ষেত্রে তালাকটি ঠিকমতো হয়নি। এছাড়া প্রথম স্বামীর সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও তদন্তে উঠে এসেছে। নাসির হোসেনের অপরাধটি হলো যে নাসির হোসেন আর কি উচিত ছিল যে এটি ভেরিফাই করা যে আমি যাকে বিয়ে করছি সে আরেকজনের বিবাহিত স্ত্রী ছিলেন কিনা। তিনি জানতেন যে আসলে এটি ভেরিফাই করা উচিত, তিনি করেন নাই। তিনি জেনে শুনে ছোট অপরাধটি করেছেন। রাকিবের আইনজীবী বলছেন, অন্যের বউকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। রাকিবও বলছেন, তামিমা ফিরলে আবার তাকে ঘরে তুলবেন। নাসির হোসেন তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন, টিকটক করেছেন বিভিন্ন জায়গায়।
ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায়, সেটা তার বিষয়ে সে আসতে পারে। আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। এদিকে পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখার পর নাসির, তামিমা এবং তার মাকে 31শে অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। যদিও পিবিআইয়ের তদন্ত রিপোর্টের বিষয়ে নাসিরের আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, নাসির অবশ্য ক্রিকেটার থেকে শুরু করে তার প্রেম ঘটিত ক্রিকেটীয় জীবন একেবারে শুরু থেকে কিন্তু নানা তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার মধ্যে আছেন। এরপর যখন তিনি 2021 সালের ভালোবাসা দিবসে বিয়ে করলেন, ঠিক একইভাবে কিন্তু 3টি ছবি পোস্ট করেন, তারপরে বিতর্কের জন্ম শুরু। এবং শুনতে কেমন শোনালেও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার আজকে যখন ব্রিফিং করেন, তারপরে কিন্তু গণমাধ্যম প্লাস আমরাও প্রায় মানে অনেক জায়গায় এরকমই হেডলাইন হয়েছে যে অন্যের বউকে বিয়ে করলেন নাসির। ঘটনাটা নাসির, তামিম এবং রাকিবের এই 3 জনের ইস্যুটা কোথায় বা কিভাবে বা কি দাঁড়ালো আসলে? কি দাঁড়ালো আসলে বিষয়টা এমন একটি বিষয়, স্পর্শকাতর বিষয়, সেটি নিয়ে আলোচনা করা খুব কঠিন। যেহেতু মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত হস্তক্ষেপ করেছেন, সেক্ষেত্রে বলতে হয় যে রাকিব যখন তামিমাকে বিয়ে করেন, আমরা একটু দেখাতে চাই যে রাকিব কখন তামিমাকে বিয়ে করেন। দেখাতে চাই, রাকিব তামিমাকে বিয়ে করেছিলেন 26 ফেব্রুয়ারি 2011 সালে। তাদের ঘরে একটি সন্তান রয়েছে, 8 বছরের কন্যা। যখন বিয়ে করেন, বিয়ের দেনমোহর ছিল 3,01,000 টাকা। আর নাসির হোসেন তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন হচ্ছে এবছরের 14 ফেব্রুয়ারি 2021 সালে। সন্তান তাদের হয় নাই। রাকিব বরাবরই দাবি করে আসছেন যে তামিমা তাম্মি তার বৈধ স্ত্রী এবং তাকে কোনো ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেন তাকে বিয়ে করেছেন। এটি নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। ক্রিকেটার নাসির, তার মানে আফজাল, আপনি যেমনটা বলছেন যে এখানে বিষয়টা এমন হয়ে দাঁড়াইলো যে বউ একজন, মানে সিনেমার কাহিনীর মতো, যে স্বামী হয়ে গেল দুজন। হ্যাঁ, এই মামলাটি কিন্তু পরিচিতি পেয়েছে এক বউ দুই স্বামীর মামলা। আমরা যদি মামলার প্রেক্ষাপটটি দেখি, যে যখন খুব জমকালোভাবে ক্রিকেটার নাসির হোসেন তামিমা তাম্মিকে বিয়ে করলেন, এরপরে যখন গণমাধ্যমে বিষয়টি আসলো, এরপরেই দেখেছি 24 ফেব্রুয়ারি 2021 সালে রাকিব তার প্রথম স্বামী আদালতে মামলা করলেন। এই মামলা তদন্ত রিপোর্ট আজকেই আদালতে সাবমিট করা হয়েছে 30 সেপ্টেম্বর 2021 তারিখে। আর অভিযুক্ত করা হয়েছে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি, সুমি আক্তার। এই 3 জনকে অভিযুক্ত করার কারণ হচ্ছে, ক্রিকেটার নাসিরকে বলা হয়েছে যে ক্রিকেটার নাসির হোসেন খোঁজ খবর না নিয়ে, যেহেতু তার যাকে তিনি বিয়ে করছেন তার আগে বিয়ে আছে কিনা সেটি তিনি খোঁজ খবর নেননি, এবং যখন তিনি জানতে পেরেছেন, জানার পরেও তামিমা তাম্মিকে তিনি বিয়ে করেছেন। আর তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ সেটি হচ্ছে যে তিনি জানতেন, জানার পরেও ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। আর সুমি আক্তার, যেটি ক্রিকেটার নাসির হোসেনের শাশুড়ি, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সকল বিষয় জানার পরেও, এই যে জালজালিয়াতিগুলো হয়েছে, এগুলো সব কিছু জানার পরেও তিনি তথ্য গোপন করেছেন, গোপন করে তার মেয়েকে ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিয়ে দিয়েছেন। এটি কিন্তু মোটা দাগে এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ, এবং এই 3 জনের বিরুদ্ধে পেনাল কোডের 7টি ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। যদি এই ধারাগুলো প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ সাজা 7 বছর হতে পারে। আর যদি আমরা অভিযোগের ধারা সহ ব্যাখ্যা করলেন, আজকে পিবিআই প্রধান ব্রিফিং করেছেন, তদন্তে আর কি কি বিষয় তিনি উঠিয়ে আনলেন? তদন্তের যে বিষয়গুলো, পিবিআই প্রধান যেটি বলেছেন, যে বিয়ের ডিভোর্সের যে প্রক্রিয়াটা সেটি আইনসম্মত ছিল না, যার কারণে রাকিবের এখন আইনসম্মত বউ হচ্ছে তামিমা সুলতানা তামিম। কিন্তু পিবিআই তদন্ত যেটি মোটা দাগে রয়েছে, যেই 7টি ধারার কথা আমি বললাম পেনাল কোডের, সেখানে বলা হচ্ছে স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করলে এটি যেমন অপরাধ, সেই ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করা, কোনো জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার করা, ব্যভিচার, কোনো বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করা বা অপহরণ করা, মানহানি, একই উদ্দেশ্যে পূরণে কতিপয় ব্যক্তির অপরাধ। এগুলো কিন্তু এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ। বিশেষ করে নাসিরের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগটা আনা হয়েছে, মানহানির অভিযোগগুলো আনা হয়েছে। তিনি তার বউকে নিয়ে বিভিন্ন ছবি তুলেছেন, টিকটক করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ছড়িয়ে দিয়েছেন, এটির কারণে মানহানি হয়েছে। আর মোটামুটি যেটি বলা গেলে কোনো জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার করা, এটি
তার যে স্ত্রী তামিমা সুলতানা তাম্মি, যেটি তার বিরুদ্ধে মূলত এই অভিযোগগুলো আনা হয়েছে। আর আফজল, আপনি যেহেতু এখন প্রশ্নটা এমন দাঁড়িয়েছে যে আসলে বিবাহ বৈধ অবৈধ, এবং হচ্ছে এই জায়গাটা যদি আমরা আসি তাহলে যে বিবাহ অবৈধ কখন হয় আসলে? বিবাহ কিন্তু সাধারণত আমি আইনজীবীর সাথে কথা বলেছিলাম যে এই যে অনেকেই বলছেন যে বিয়েটা অবৈধ, নাসিরের বিয়েটাই অবৈধ, কিন্তু বিয়ে কখনো অবৈধ হয় কিনা সে বিষয়টা জানতে চেয়েছিলাম আমি আইনজীবীর কাছে। আইনজীবীরা মোটামুটি 3টি ধরন বলেছেন, যে বৈধ বিয়ে, অবৈধ বিয়ে আর অনিয়মিত বিয়ে। বৈধ বিয়ে যেটি বলি, যে বৈধ বিয়ে হতে হলে প্রাপ্তবয়স্ক হতে হবে, সম্মতি থাকতে হবে, সাক্ষীর উপস্থিতি থাকতে হবে, দেনমোহর ভরণপোষণ এই বিষয়গুলো থাকবে, এটি হলেই বৈধ বিয়ে হবে। আর অবৈধ বিয়ে হচ্ছে, যেহেতু বিয়েটা একটি ধর্মীয় বিষয়, ধর্মীয়ভাবে যাদেরকে বিয়ে করা যায় না তাদেরকে বিয়ে করলে মোটামুটি এটি অবৈধ বিয়ে হয়। আর অনিয়মিত বিয়ের সংজ্ঞা হচ্ছে যে ধরুন বাংলাদেশে আইনে 21 বছর পুরুষ হতে হবে আর 18 বছরের নারী হতে হবে, তাহলে তারা বিয়ে করতে পারবে। কিন্তু এই বয়সের আগে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করে তাহলে সেটি কি অবৈধ বিয়ে হবে? আইনজীবীরা বলছেন এটি হবে অনিয়মিত বিয়ে। যখন তাদের বয়স হবে তখন সেটি বৈধ উপায়ে বা বৈধ হয়ে যাবে, কিন্তু বিয়েটাকে কখনো অবৈধ হবে না। এটি কিন্তু অনিয়মিত বিয়ের ক্ষেত্রে বলা হয়েছে। আর এখন যেহেতু যেই পর্যায়টি দাঁড়িয়েছে যে ক্রিকেটার, কিন্তু আফজল এই জায়গাটায় নাসিরের আসলে কি করার ছিল? নাসিরের এখন কি করার ছিল, পিবিআই তো বলেই দিয়েছে নাসিরকে আরও খোঁজ খবর নেওয়া উচিত ছিল, কিন্তু তিনি জানা সত্ত্বেও সেটি করেছেন। উল্টো জালিয়াতির মাধ্যম দিয়ে তিনি ডিভোর্সের কাগজগুলো তৈরি করেছেন। অথচ আমরা দেখেছি যে তামিমা সুলতানা তাম্মি যখন পাসপোর্ট করেন 2018 সালে, তখনও কিন্তু স্বামীর স্থলে রাকিব হাসানের নামটি বলা হয়েছে, সেটিও কিন্তু একটি বিষয়। আর এখন এটির সমাধান কি? এক বউ দুই স্বামীর যে এই দ্বন্দ্ব, বিচার বা হচ্ছে এই ক্ষেত্রে কার অপরাধ বা তাদের বিচার কি হতে পারে? এখন বিচার তো করবেন আদালত। মূলত আজকে চার্জশিটটি দিয়েছেন, চার্জশিটটি আদালত আমলে নেবেন। পিবিআই যে কথাগুলো বলেছে এটি প্রমাণিত হলে শাস্তির আওতায় তো আসবে অবশ্যই। আর সমাধান কি হবে? এক বউ দুই স্বামীর এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এটি কিন্তু নজিরবিহীন, এ ধরনের মামলা খুব একটা দেখা যায় না। কিন্তু আইনজীবীরা বলছেন যে সমাধান হতে পারে দুটি পদ্ধতিতে হতে পারে। একটি হচ্ছে পুনরায় বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন করা। পিবিআই যেহেতু বলছে যে বিবাহ বিচ্ছেদটাই আইনসম্মত ছিল না, মানে তামিমা তাম্মি রাকিবকে যে ডিভোর্স দিয়েছেন এই প্রক্রিয়াটি অবৈধ ছিল না, সুতরাং পুনরায় বিবাহ বিচ্ছেদ তারা করতে পারেন। অন্যথায় আইনি পদ্ধতিতে তারা যতদূর যাওয়া দরকার ততটুকু যেতে পারেন। এই দুটোর বাইরে আর কিন্তু সমাধান কিন্তু আইনজীবীরা দেখছেন না, এখন তারা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন। আফজল, আমরা আসলে আগে এগুলো সিনেমার কাহিনীতে দেখলেও বিরল কাহিনীর মতো আপনি বারবার বলছিলেন যে এটি দেখতে হচ্ছে যে এক বউ দুই স্বামী। আফজল, আপনাকে ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। নাসির হোসেন, তামিমা তাম্মির বিবাহ সম্পর্কিত জালিয়াতি এবং পিবিআই প্রধানের যে ব্রিফিং এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজল হোসেন। চট্টগ্রামের খুলশী এলাকায় রূপসী পাহাড়ের ওপর এক যুবককে হত্যার পর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় লাশ। স্বজনদের দাবি বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। আর জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপি রিপোর্ট। অনেকটা দুর্গম পথ পাড়ি দিয়ে রূপসী পাহাড়ে চূড়ায় উঠতে হয়, আর এই চূড়ায় বৈদ্যুতিক টাওয়ার থেকে 30 বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় বৃহস্পতিবার 999-এ ফোন পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে এলাকাবাসী দেয়া তথ্যে তার পরিচয় জানা যায়। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব। নিহতের স্বজনরা জানান গত সোমবার থেকে খোকন নিখোঁজ ছিলেন। এই সময় বিভিন্ন আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়া হলেও কোনো হদিস পাওয়া যায়নি তার। নিহতের মামার দাবি হত্যা করার আগে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। সারা রাত হয়ে গেছে, আসা এরপর দিনে গেছে, আসা এরপর আমরা খুঁজতেছি, পাচ্ছি না লাশটা। এখানে দুইটা ছোট বাচ্চা ছিল হয়তো ঘাস কাটার জন্য, তো লাশটা ওরা দেখছে। এই লাশটা আমরা আসি দেখতেছি যে আপনার ঝুলানো আছে, মাথার চুল নাই, গালের থেকে দাড়ি ফেলে দিছে। এখানে আমরা ব্লেড দেখছি, সাবান দেখছি, পানির বোতল দেখছি। ওকে লটকাই ঝুলাই আপনার মনে করেন ঝুলাই রাখছে, গালের ভিতরে রুমাইল ঢুকাই দিচ্ছে। গামছা মুখের মধ্যে
রুমাল টুমাল দিয়ে কি মানুষে কি ফাঁসি টাসি খায় নাকি, ওনাকে মার্ডার করা হয়েছে। খোকন একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যদিও গেল কয়েক বছর রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এই নিয়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। 2 সন্তানের বাবা খোকন পাহাড়ি এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানায় স্বজনরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার এ অনুষ্ঠানে তিনি পর্যায়ক্রমে সব দেশেই নিজস্ব ভবনে দূতাবাস চালুর পরিকল্পনার কথা জানান। 12 দিনের সফর শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ওয়াশিংটন থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই তিনি ভবন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় দোয়ায় অংশ নেন। প্রধানমন্ত্রী জানান, যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে সব দেশেই নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। পরে নতুন ভবনে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন ও স্থায়ী প্রতিনিধির বাসভবন এবং লস অ্যাঞ্জেলেসে কনসুলেট অফিস ও কনসাল জেনারেলের বাড়ি ক্রয় করে সরকার। বাংলাদেশের মালিকানায় নিজস্ব ভবন রয়েছে ভারতসহ প্রায় 20টি দেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ী অপসারণের দাবিতে 3য় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আর ওই শিক্ষক চুল কাটার বিষয়টি অস্বীকার করলেও তাকে কাঁচি হাতে দেখা গেছে সিসি ক্যামেরার ছবিতে। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে হাতে কাঁচি নিয়ে ঘোরাঘুরি করছেন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন। ওই কাঁচি দিয়ে বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনের 3য় দিনে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকে নয়, বরং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের 1 দফা দাবিতে এই কর্মসূচি চলছে। যারা তার এই রুটিনে পরীক্ষা দিতে চাননি বা রুটিন সংশোধন করতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন, তাদেরকে তিনি চিহ্নিত করে একে একে ধরে নিয়ে চুল কেটে একজন একজনকে রুমের মধ্যে ঢোকাচ্ছেন। এইরকম ভাবে চুল ধরে তিনি এইরকম ভাবে কেটে দেন। ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবিতে আমরা সফল হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। এদিকে তদন্ত কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য লাইলা ফেরদৌস হিমেল জানিয়েছেন, 5 সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আরও 4 জন আমাদের শিক্ষক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। গত 26 সেপ্টেম্বর দুপুরে পরীক্ষা হলে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর থেকে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যান সহ প্রশাসনিক 3টি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এখন থেকে দেশি বিজ্ঞাপন ছাড়াই চালাতে হবে বিদেশি চ্যানেল। বিকেলে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, কাল থেকেই মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। দেশের আকাশ দখল করে আছে ভিনদেশি টেলিভিশন চ্যানেল। সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই বিজ্ঞাপন প্রচার করা হয় এসব চ্যানেলে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয় সরকার। এ অবস্থায় কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক হয়। সিদ্ধান্ত হয় 30 সেপ্টেম্বরের পর ক্লিন ফিড চালাতে হবে বিদেশি চ্যানেলগুলোকে। শুক্রবার থেকে সেটি কার্যকরের ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী। ক্লিন ফিড যদি সেখানে দেখানো না হয়, সেটি কেবল অপারেটর এবং ডিস্ট্রিবিউটর যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের উপরেই আইন ভঙ্গের দায় বর্তাবে এবং আইন কেউ ভঙ্গ করলে আগামীকাল থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনুমোদনহীন অনলাইন পোর্টালগুলোর ব্যাপারে আদালতের চাওয়া অনুযায়ী বিটিআরসিকে তথ্য পাঠানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই
বা কালকে সকালের মধ্যে আমরা বিটিআরসিকে তালিকা দিব। আমাদের কাছ থেকে তালিকা যেগুলো পাবে তারা সেগুলো বন্ধ করবে। আমার বিবেচনায় সবগুলো একসাথে বন্ধ করে দেওয়া সেটি যুক্তিযুক্ত হবে না। সেই বিষয়টা আমরা কোর্টকে অবহিত করব। আমরা পর্যায়ক্রমে অনুমোদিতগুলো বন্ধ করব। ধীরে ধীরে দেশের সম্প্রচার ব্যবস্থাপনাকে নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। চেষ্টা করছি আজকের মধ্যে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মাশরাফির কাছ থেকে স্লোয়ার আর কাটার ডেলিভারি শিখতে চেয়েছিলেন তাসকিন আহমেদ। সাবেক সতীর্থের আবদারে তাই মিরপুর স্টেডিয়ামে মাশরাফি বিন মুর্তজা। দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করে নড়াইল এক্সপ্রেস বোলিংয়ের দীক্ষা দিলেন স্পিড স্টারকে, শিখিয়ে দিলেন বিশ্বমঞ্চে সফলতা পাওয়ার টোটকা। ক্রিকেট বোর্ডে দুপুরের তপ্ত রোদে হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে আসলেন মাশরাফি বিন মুর্তজা। চারদিকে কানাঘুষা। নির্বাচনী কোনো কারণে কি তবে আসলেন ম্যাশ? কিন্তু মিনিট খানেক যেতেই পরিষ্কার হয়ে গেল সবকিছু। দেখা গেল সেন্টার উইকেটে দাঁড়িয়ে মাশরাফি, আর তাকে ঘিরে ধরে আছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান এবং মিজানুর রহমান বাবুল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে আলাপ করলেন। তারপর একটা ছোট্ট রানাপে বল করে কিছু একটা বোঝালেন স্পিড স্টারকে। সে মোতাবেক এরপর বেশ কয়েকটা ডেলিভারি করলেন তাসকিন, কিন্তু মনোপুত হলো না ম্যাশের। পিচের মাঝে গিয়ে নিজের ক্যাপটা রেখে তাসকিনকে দেখিয়ে দিলেন জায়গা, আর সোহানকে বললেন ব্যাটিংয়ে যেতে। এরপর শুরু হলো অনুশীলন। নড়াইল এক্সপ্রেসের কথা মেনে চলল পুরো সেশন। অনেকদিন ধরেই ভাইয়াকে বলতেছিলাম যে একটা দিন একটু সময় দেওয়ার জন্য, কারণ আমার আসলে আল্লাহর মধ্যে পেস, সুইং এগুলো সবই ইমপ্রুভ হচ্ছে, বাট আমি স্লোয়ারের দিক থেকে একটু পিছানো, তো স্লোয়ার ইমপ্রুভ করতে চাই, এজন্য ভাইয়াকে সবসময় বলতাম। তো ভাইয়া জাস্ট একটু এসে কিছু গ্রিপ দেখাইলো। কথা শুনে মনে হতে পারে তবে কি গতি থেকে দূরে সরে যাচ্ছেন তাসকিন? না, সেটারও উত্তর দিয়েছেন স্পিড স্টার। পেসের সাথে তো আমার কোনো কম্প্রোমাইজই নাই, কারণ আমার পেস কমে গেলে আমি দল থেকে হয়তো বাদ করে যাব, কারণ আমি ডেফিনেটলি মোস্তাফিজ হইতে পারবো না। মোস্তাফিজ হলো কাটার মাস্টার, সো আমার পেসের সাথে যাতে আমি আমার কাটারটা ইমপ্রুভ করতে পারি, এটাই আর কিছু। অনুশীলনের শেষ দিকে এক পুনর্মিলনীর ছবি দেখল মিরপুর। ম্যাচকে দেখে এক দৌড়ে মাঠে ঢুকলেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডের সফল অধিনায়কের কাছ থেকে বিশ্বকাপে যাওয়ার আগে হয়তো কোনো জাদুমন্ত্রের খোঁজ করলেন টি-20-র কাপ্তান। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। 7 বিভাগীয় শহরে প্রস্তুতি সম্পন্ন। ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই। জালিয়াতি করা হয় তালাকের নোটিশ। 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। এবং রাজধানীর যানজট কমাতে মোড়ে মোড়ে আধুনিক রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। 52 কোটি টাকা খরচ হলেও অকার্যকর, চালানোর ধারণা নেই প্রকল্প পরিচালকেরই। এ ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।